ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কি কি। তো আজকে আমরা শিখতে চলেছি সিএসএস এর অ্যাডভান্স সিলেক্টরের। আজকে হচ্ছে আমাদের পার্ট 3। গত পর্বে অর্থাৎ পার্ট 2 তে আমরা সিএসএস এর অ্যাডভান্স সিলেক্টরের অনেক কিছু দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে পার্ট 3 তে কি কি জিনিস শেখানো হচ্ছে। তো পার্ট 3 তে আজকে আমরা দেখব যদি আমরা দুটো এলিমেন্ট বা দুটো ক্লাসের মাঝখানে গ্রেটার দেন সিম্বল ব্যবহার করি তাহলে ওই সিলেক্টরের কি মানে বোঝায়। তারপরে আমরা দেখব যে দুখানা এলিমেন্ট বা দুখানা ক্লাসের মাঝখানে যদি আমি প্লাস ব্যবহার করি তাহলে সেটা কোন সিলেক্টর বোঝায়। আর তারপরে আমরা দেখব এটাকে বলা হয় টিল্ড সাইন। দেখুন যেটা ঢেউ খেলানো একটা সিম্বল আপনি দেখতে পাচ্ছেন, তো এটাকে বলে টিল্ড সাইন। এই টিল্ড সাইনটা ঠিক পাওয়া যায় আপনার ট্যাব বলে যে কিটা আছে আপনার কিবোর্ডে, ঠিক তার উপরের দিকে একবার লেফট সাইডে। তাই দেখব আমরা এলিমেন্ট 1 টিল্ড এলিমেন্ট 2 এটার মানে কি বোঝায়। তাই এগুলো বলতে পারেন খুবই ইম্পর্টেন্ট কিছু সিলেক্টর, আর এগুলো নিয়ে আপনাদেরকে ফ্রিকোয়েন্টলি অনেক কিন্তু কাজ করতে হয়। তাই খুব মনোযোগ সহকারে ক্লাসটিকে দেখবেন, কেমন? আর আজকে যারা এই ক্লাসটিতে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলো এজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডেসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলো এজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে ই ড্রাইভের মধ্যে, তার মধ্যে হচ্ছে ওয়েব ক্লাসেস, আর তারপরে হচ্ছে আমাদের আজকে ক্লাস 77, তাই না? তাই আমরা এখানে দিয়ে দিলাম ক্লাস 77। আমরা এর ভিতরে গেলাম, যাওয়ার পরে এখানটাতে জাস্ট একটা ফাইল তৈরি করলাম যার নাম হচ্ছে index.html। ঠিক আছে, এটা তৈরি করে নিলাম। আর তারপরে পাশাপাশি আমরা এখানে একটা সিএসএস ফাইলও তৈরি করে নেব যার নাম হচ্ছে style.css, তাই না? এখানে style.css তৈরি করে নিই। বেশ, এবার আমরা এটাকে জাস্ট রাইট ক্লিক করে নোটপ্যাডে ওপেন করে নিলাম, আর বাদবাকি সমস্ত ফাইলগুলোকে ক্লোজ করার জন্য এটার উপর রাইট ক্লিক করলাম, ক্লোজ অল বাট দিস। আর পাশাপাশি আমরা সিএসএস এর যে ফাইলটা রয়েছে সেটাকেও আমরা নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, এইবার আমরা এখানে এসে জাস্ট লিখলাম HTML:5 দিয়ে ট্যাব প্রেস করলাম, পুরো স্ট্রাকচারটা রেডি হয়ে যাবে। আর এখানে আমরা দিয়ে দিলাম যে ক্লাস আপনার 77। এবার আমরা সিএসএস এর ফাইলটাকেও লিঙ্ক করে দিই। তো তার জন্য আমরা এখানে লিখবো link:/CSS, ট্যাব প্রেস করলাম, দেখুন সিএসএস এর ফাইলটা লিঙ্ক হয়ে গেল। আর এবার আমরা জাস্ট style.css এ গিয়ে আপনারা কি লিখবেন, স্টার লিখলাম, আর এখানটাতে দিয়ে দিচ্ছি margin:0, আর দিয়ে দিলাম হচ্ছে padding:0। জাস্ট এটা আপনি এখানে প্রোভাইড করে দিন। এবার আমরা নিচের দিকে আসলাম, এবার আমরা কিছু কিছু সিলেক্টর নিয়ে কাজ করব। তো সবার প্রথমে আমরা দেখব গ্রেটার দেন সিম্বলটা কি কারণে ব্যবহার করা হয়। দেখুন, সো আমি এখানটাতে আমাদের যেটা লিখলাম, মনে করুন একটা 1 বলে একটা ডিভ নিলাম। তো এর ভিতরে মনে করুন কিছু এলিমেন্ট রয়েছে, যেরকম আমি দিয়ে দিলাম হচ্ছে h1, আর এখানটাতে লিখে দিলাম ধরুন হেডিং 1, এভাবে লিখে দিচ্ছি। জাস্ট ট্যাব প্রেস করলাম, তৈরি হয়ে গেল। এখানে একটা ধরুন পি ট্যাগ রয়েছে, আর এখানটাতে ধরুন রয়েছে যে লরেম ইপসাম। ঠিক আছে, এটা ধরুন রয়েছে। তো এরকম ধরনের আমাদের বিভিন্ন ব্লক তৈরি করতে হয়। তো এইবার মনে করুন এখানটাতে আরও অনেকগুলো জিনিস রয়েছে, যেরকম ফর দ্য মোমেন্ট এটাই থাক, পরে আমি বলছি, জাস্ট পরে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। তো এখানটাতে আপনাকে মনে করুন বলা হলো যে আপনি এই পিটাকে ধরে একটুখানি স্টাইল করুন। তো এটাকে ফার্স্ট অফ অল আমরা একটু রান করে নিই। হ্যাঁ, তো দেখুন আমরা চলে যাবো হচ্ছে আমাদের ফোল্ডারে। তো এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ, জাস্ট ফায়ারফক্সে ক্লিক করলাম। তো দেখুন এটা এখন ফায়ারফক্সে জিনিসটা রান হয়ে গেল, রাইট? তো এবার আপনাকে বলা হলো এই পিটাকে ধরে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিন। তাহলে এটা তো খুবই ইজি, তাই না? আপনি কি করলেন, আপনি জাস্ট প্রথমে 1টাকে ধরলেন, 1-এর ভেতরে যে পি রয়েছে আপনি তাকে ধরে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলেন, তাই না? তাই আপনি ধরুন এটা করলেন। আপনি সিএসএস তো এভাবে লিখবেন, তাই না, যে .1, এবার ভেতরে বোঝাতে আমরা কি ব্যবহার করি, স্পেস, তাই না, স্পেস পি। ব্যাস, আপনি এভাবে ধরলেন যে .1-এর ভেতরে যে পিটা রয়েছে তাকে ধরে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দাও। তাই মনে করুন আমি এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড মনে করুন ইয়েলো দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে সেভ করলাম। তো এবার যখন আমরা এখানে গিয়ে রিফ্রেশে প্রেস করবো, দেখুন প্যারাগ্রাফটা ইয়েলো কালারের হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা, তাই না? বেশ, ঠিক আছে, এটা আমরা আগাগোড়াই জানি, তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবার মনে করুন এইটার ভেতরেও আবার আরেকটা পি রয়েছে। তো এখানটাতে আবার রয়েছে ধরুন .2 বলে আরেকটা ক্লাস রয়েছে। এখানে আমি ট্যাব প্রেস করলাম, আর ঠিক এর ভেতরেও একটা পি রয়েছে, যেরকম পি গ্রেটার দেন লরেম, এটা রয়েছে। এইবার আপনি যে সিএসএসটা লিখেছেন যে .1-এর ভেতরে পি কে ধরো আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে ইয়েলো করে দাও, তাহলে বলুন তো এই সিএসএসটা যে আপনি লিখেছেন এটা কি শুধুমাত্র এই পিটাকে নেবে নাকি .1-এর ভিতরে থাকা সব পিগুলোকে নিয়ে নেবে?
ঠিক ডট ওয়ানের ভেতরে থাকা সব পিগুলোকে নিয়ে নেবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা এই পি এর উপরেও পড়বে আবার এই পি এর উপরেও পড়বে, দেখবেন। চলুন এটাকে সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশ প্রেস করলাম, দেখুন এখন দুখানা পি এর উপরেই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা পড়ছে। বাট আপনি শুধুমাত্র চাইছেন যে এই পিটার উপরেই যাতে ব্যাকগ্রাউন্ড কালারটা পড়ে, ঠিক আছে, এটা আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া। বাট আপনাকে এখানে কোনো ক্লাস নেম ইউজ করা যাবে না, মানে আপনি এখানে কোনো ক্লাস নেম ব্যবহার করতে পারবেন না, কিন্তু আপনাকে এই পিটাকেই ধরতে হবে। এবার এটা কিভাবে পসিবল? আপনি এই পিটাকে তখন সেভাবেই ধরতে পারতেন যদি এখানটাতে কোনো ক্লাস বা আইডি দিতেন, তখন এখানে বলতে পারতেন যে ডট ওয়ানের ভেতরে যে অমুক ক্লাসটা রয়েছে আমি তাকে ধরে ব্যাকগ্রাউন্ড কালারটা করলাম, তাহলে সমস্যাটা মিটে যেত। কিন্তু আপনাকে বলা হলো যে না, আপনি এখানে কোনো ক্লাস লিখতে পারবেন না, বাট আপনাকে এই পিটাকে ধরতে হবে। তখন আপনি কি ব্যবহার করবেন? তখন আপনি চাইল্ড সিলেক্টর ব্যবহার করবেন। ওই যে গ্রেটার দেন সিম্বলটা, ওটার মানে কি বোঝায়? আপনি যদি চান যে কোনো একটা প্যারেন্টের ডিরেক্ট চিলড্রেনগুলোকে ধরবেন, তখন আপনাকে এই গ্রেটার দেন সিম্বলটাকে ব্যবহার করতে হয়। যেরকম দেখুন, এখন আমি এই ডট ওয়ান স্পেস পি ব্যবহার করেছি, মানে কি ওর এই ওয়ানের ভিতরে থাকা সমস্ত পিকে বোঝাচ্ছে, এই যে এই চিলড্রেনটাকেও বোঝাচ্ছে, এই চিলড্রেনটাকেও বোঝাচ্ছে, তাই না? বাট আপনি যদি চান যে ডিরেক্ট চিলড্রেন মানে কি এই ওয়ান শুরু হওয়ার সাথে সাথে এই এলিমেন্টগুলোই হচ্ছে ওর ডিরেক্ট চিলড্রেন। এই যে দেখুন, এটা হচ্ছে H1 হচ্ছে একটা ওয়ানের ডিরেক্ট চিলড্রেন, পি হচ্ছে ওয়ানের ডিরেক্ট চিলড্রেন। এবার এই পিটা কি ওয়ানের ডিরেক্ট চিলড্রেন? না, ডিরেক্ট চিলড্রেন নয়। কিন্তু এই পিটা কার ডিরেক্ট চিলড্রেন বলুন তো? এই 2 এর ডিরেক্ট চিলড্রেন। এবার এই 2টা কি ওয়ানের ডিরেক্ট চিলড্রেন? হ্যাঁ, 2টা ওয়ানের ডিরেক্ট চিলড্রেন। এবার যদি এইখানটাতে আরেকটা পি থাকতো, ধরুন এখানে আরেকটা পি দিলাম, এখানটাতে ধরুন দিয়ে দিলাম সামথিং, ধরুন এখানটাতে জাস্ট পি ট্যাগ লিখলাম, আর এখানটাতে দিয়ে দিলাম সামথিং। সো এই পিটা কি এই ওয়ানের ডিরেক্ট চিলড্রেন? হ্যাঁ, ডিরেক্ট চিলড্রেন মানে হচ্ছে আপনার এই যে ওর প্যারেন্টটা যে শুরু হলো, প্যারেন্টের শুরু হওয়ার পরপরই যেগুলো থাকে, অর্থাৎ এইটা হচ্ছে ডিরেক্ট চিলড্রেন, এইটা হচ্ছে ডিরেক্ট চিলড্রেন, বাট এগুলো কিন্তু এই ওয়ানের ডিরেক্ট চিলড্রেন নয়। তাই আপনি শুধুমাত্র সেই সমস্ত পিগুলোকেই ধরতে চাইছেন বা সেই সমস্ত পিটাকে ধরতে চাইছেন যারা কিনা এই ওয়ানের ডিরেক্ট চিলড্রেন। তাই আপনাকে প্রথমত এটা বলতে হবে যে কার ডিরেক্ট চিলড্রেন? ওয়ানের, অর্থাৎ ওয়ানটাকে প্যারেন্ট আর চিলড্রেনটাকে পি, ঠিক আছে, আপনাকে এভাবে বলতে হবে। তাই দেখুন, আপনি যদি এইখানটাতে একটা জাস্ট গ্রেটার দেন দিয়ে দেন, স্পেস মানে বোঝায় কিন্তু সব চিলড্রেন, হ্যাঁ, আর গ্রেটার দেন মানে বোঝায় ডিরেক্ট চিলড্রেনগুলোকে। তাহলে আপনি বলুন তো, এবার আপনি ডট ওয়ান গ্রেটার দেন পি দিলেন, তাহলে এই ক্ষেত্রে কোন কোন পি গুলো সিলেক্ট হওয়ার কথা? এটা কি সিলেক্ট হওয়ার কথা? হ্যাঁ, অবশ্যই সিলেক্ট হবে, কারণ কি এই পিটা কিন্তু ওয়ানের ডিরেক্ট চিলড্রেন। আচ্ছা, এই পিটা কি সিলেক্ট হওয়ার কথা? না, সিলেক্ট হওয়ার কথা নয়, কারণ এই পিটা তো আর ওয়ানের ডিরেক্ট চিলড্রেন নয়, এই পিটা হচ্ছে 2 এর ডিরেক্ট চিলড্রেন, তাই না? আচ্ছা, এই পিটা কি সিলেক্ট হওয়ার কথা? হ্যাঁ, এই পিটাও সিলেক্ট হবে, কারণ এই পিটা হচ্ছে এই ওয়ানেরই কিন্তু ডিরেক্ট চিলড্রেন, তাই না? দেখুন এটাকে সেভ করলাম। চলুন এবার আমরা এইখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন প্রথম লরেম ইপসেমটা চুজ হলো, মাঝখানেরটা কিন্তু চুজ হলো না, একবারে শেষে যেটা সামথিং আছে সেটাও কিন্তু চুজ হলো। বুঝতে পেরেছেন? তার মানে ডিরেক্ট চিলড্রেন মানেটা কি? ডিরেক্ট চিলড্রেন মানে হচ্ছে এইগুলোকে বোঝায়। এবার মনে করুন যে এরকম আরও যদি ধরুন এই 2 এর ভিতরে 3 এর ভিতরে যদি পি থাকে, সেগুলোকেও কিন্তু ও চুজ করবে না, কারণ সেগুলো কিন্তু ওই ডিরেক্ট চিলড্রেনের মধ্যে পড়ে না, কেমন? তাই আপনি যদি কখনো কোনো ডিরেক্ট চিলড্রেনকে ধরতে চান, তাহলে আপনি এইভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা এমন নয় যে শুধুমাত্র এখানে আমাকে জাস্ট এলিমেন্ট দিলেই হবে, এখানে আপনি ক্লাসও দিতে পারেন। যেরকম আমি এখানটাতে বলে দিলাম, মনে করুন এখানটাতে বললাম যে ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে টেস্ট, ঠিক আছে? তাই দেখুন, আমরা সমস্ত কিছু জানি। আমরা এখানটাতে আগে কি বলছিলাম যে ডট ওয়ানের ভেতরে থাকা পি কে ধরো, তার মানে ও এই পিটাকেও ধরছিল আর এই পিটাকেও ধরছিল। এবার আমি যদি বলে দিই যে ডট ওয়ানের ভেতরে থাকা তুমি সেই সমস্ত পি কে চুজ করো যাদের ক্লাস হচ্ছে টেস্ট, তাহলে বলুন তো এই যে আমি যে কোয়েরিটা বললাম, এটা আপনি সিএসএস এ কিভাবে লিখবেন? যে ডট ওয়ানের ভেতরে থাকা সেই সমস্ত পি যারা হচ্ছে ডিরেক্ট চিলড্রেন তাদেরকে চুজ করো যাদের ক্লাস নেম হচ্ছে টেস্ট, ঠিক আছে? তাহলে দেখুন এখানটাতে আপনি এভাবেও লিখতে পারেন যে ডট ওয়ান গ্রেটার দেন ডট টেস্ট, আপনি এভাবেও লিখতে পারেন। দেখুন এভাবেও যেরকম কাজ করবে, এখানে গেলাম, রিফ্রেশ প্রেস করলাম, দেখুন এখন শুধুমাত্র সেই সমস্ত ডিরেক্ট চিলড্রেনকেই কিন্তু ও চুজ করলো যার মধ্যে কিনা এই ক্লাস ইকুয়াল টু টেস্টটা রয়েছে, ঠিক আছে? এবার দেখুন এই ক্লাস ইকুয়াল টু টেস্ট এটাতেও থাকতে পারে, আবার এটাতেও থাকতে পারে, তাই না? তাই দেখুন এক্ষেত্রে কোনটা কোনটা চুজ হবে বলুন তো? আপনি কি বলে দিয়েছেন যে ডট ওয়ানের ভেতরে থাকা সেই সমস্ত ডিরেক্ট চিলড্রেনগুলোকে চুজ করো যাদের মধ্যে ক্লাস ইকুয়াল টু টেস্ট রয়েছে। তাই ডট ওয়ানের ভেতরে থাকা ডিরেক্ট চিলড্রেনের মধ্যে কাদের ক্লাস ইকুয়াল টু টেস্ট রয়েছে বলুন তো? এই H1 আর P এর, দেখবেন এই দুখানা চুজ হয়ে গেছে। আপনি এখানে যান, রিফ্রেশ প্রেস করুন, দেখুন দুটো চুজ হয়ে গেছে।
এইবার আপনি যদি এলিমেন্ট স্পেসিফিক করতে চান, এটাও কিন্তু আমি দেখিয়েছিলাম গত পর্বে, যে আপনি চাইছেন ডট ওয়ানের ভেতরে থাকা সেই সমস্ত ডিরেক্ট চিলড্রেনকে চুজ করো যারা কিনা পি আর যাদের মধ্যে ক্লাস ইকুয়াল টু টেস্ট রয়েছে। তাহলে আপনাকে কি লিখতে হবে বলুন তো? আবার বলছি, ডট ওয়ানের ভেতরে থাকা সেই সমস্ত ডিরেক্ট চিলড্রেনগুলোকে চুজ করো যে সমস্ত ডিরেক্ট চিলড্রেনগুলো হলো পি আর তাদের মধ্যে ক্লাস ইকুয়াল টু টেস্ট রয়েছে। তাহলে দেখুন এখানে আপনি হাফ তো লিখেই দিয়েছেন, শুধুমাত্র এখানে একটা জিনিস লিখতে হবে। কি লিখতে হবে বলুন তো? ঠিক, এখানে একটা পি লিখতে হবে। আমি যদি এখানটাতে জাস্ট দিয়ে দিই যে পি ডট টেস্ট, তাহলেই তো হয়ে যাচ্ছে না ব্যাপারটা, যে ডট ওয়ানের ভেতরে থাকা সেই সমস্ত ডিরেক্ট চিলড্রেনগুলোকে চুজ করো যারা কিনা পি এবং ওই পি এর সাথে ক্লাস ইকুয়াল টু টেস্ট রয়েছে, তাদেরকে সিলেক্ট করো। আপনি কিন্তু ভুলেও এখানটাতে স্পেস দেবেন না, তাহলে কিন্তু সমস্ত কিছুর মানে আলাদা হয়ে যাচ্ছে। এবার বলুন তো কি দাঁড়াচ্ছে? ডট ওয়ানের ভেতরে থাকা সেই সমস্ত ডিরেক্ট চিলড্রেনগুলোকে চুজ করো যারা কিনা পি আর সেই পি এর ভেতরে থাকা যে ডট টেস্ট রয়েছে তাকে চুজ করো। দেখেছেন, একটা স্পেস আপনার পুরোপুরি সিলেক্টরের মানেটাকেই চেঞ্জ করে দিচ্ছে। তাই এগুলো খুব সাবধানে ব্যবহার করবেন, খুব বুঝে বুঝে ব্যবহার করবেন। এই কারণেই আমি সিলেক্টরগুলোকে নিয়ে এত ডিটেলসে আলোচনা করছি, যাতে এই একটা স্পেস বা একটা গ্রেটার দেন আপনার পুরো সিলেক্টরকে বা আপনার সিএসএসকে যে চেঞ্জ করে দিতে পারে সেটা আপনাকে জানতে হবে। তাই দেখুন এটা কিন্তু মোটেই ভ্যালিড নয়, কারণ সিএসএস এখন কি খুঁজবে? ও খুঁজবে ডট ওয়ান কোথায় আছে। ঠিক আছে, ও ডট ওয়ানকে পেলো, তারপরে যেই দেখলো গ্রেটার দেন আছে ও বুঝবে যে আমাকে এখন ডিরেক্ট চিলড্রেন খুঁজতে হবে। তারপরে ডিরেক্ট চিলড্রেন হিসাবেও কাকে খুঁজবে? পিকে। তাই দেখুন ডিরেক্ট চিলড্রেন হিসাবেও পিকে খুঁজে পেলো। তারপরে ওকে বলা হলো যে ওই পি এর ভেতরে, যেহেতু এখানে স্পেস দিয়েছি, সিএসএস বুঝবে পি এর ভেতরে কি কোনো টেস্ট বলে ক্লাস আছে নাকি, তাকে খুঁজতে হবে। এখানে কি পি এর ভেতরে কোনো টেস্ট বলে ক্লাস আছে? দেখুন তো, যারা ডিরেক্ট চিলড্রেন, না, নেই। তাই দেখুন কোনো কিছু সিলেক্ট হবে না এখানে। এখানে যান, রিফ্রেশ প্রেস করুন। দাঁড়ান আমি সেভ করিনি মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এখানে সেভ করতে হবে। তো এখানটাতে জাস্ট রিফ্রেশ প্রেস করুন, দেখুন কোনো কিছু সিলেক্ট হলো না। ঠিক আছে, একদম ভয় পেয়ে যাবেন না যে হ্যাঁ কি হলো, আমি তো সিএসএস ঠিকঠাকভাবে লিখেছি, তাহলে কেন কাজ করলো না। এইটুকুনি জিনিস সবসময় নিজেকে বোঝাবেন যে ভুল আপনি করেছেন, দেখবেন সলিউশন অটোমেটিক্যালি আপনার কাছে চলে এসেছে। আপনাকে শুধুমাত্র নিজেকে বোঝাতে হবে যে হ্যাঁ ভুলটা আমি করেছি, আমাকে একটুখানি ধৈর্য নিয়ে ডিবাগ করতে হবে, খুঁজতে হবে যে ভুলটা আমি কোথায় করেছি। লাইন বাই লাইন পুরো জিনিসগুলো দেখুন যে আপনি কোন জিনিসটা চাইছিলেন আর কেন সেটা হচ্ছে না। দেখুন আপনি চাইছিলেন এটাকে সিএসএস দিতে, আর সেটার জন্যই আপনি সিএসএস লিখেছেন। এবার নয় আপনি এইখানে কোনো কিছু ভুল করেছেন, নয় এখানে ক্লাস নেমে কোনো কিছু ভুল করেছেন, অনেক কিছু কেসেস হতে পারে। আপনাকে সব ধৈর্য নিয়ে সবকিছু দেখতে হবে কিন্তু, হ্যাঁ। তাই এই গ্রেটার দেন জিনিসটা বা ডিরেক্ট চিলড্রেন জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব কাজে লাগবে আপনাদের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডিরেক্ট চিলড্রেন জিনিসটা কি হয়। দেখুন এই মুহূর্তে শুধুমাত্র এই লরিম ইপসামটাই চুজ হচ্ছে, কারণ কি? কারণ আপনি এখানে বলে দিয়েছেন যে ডট ওয়ানের ভিতরে থাকা ডিরেক্ট চিলড্রেন যেগুলো কিনা পি আর তাদের মধ্যে ক্লাস ইকুয়াল টু টেস্ট রয়েছে, তাদেরকে শুধুমাত্র ধরো। এই যে ডট ওয়ানের ভিতরে থাকা ডিরেক্ট চিলড্রেন কোনগুলো? এই যে H1 পি, তারপরে এই ডিপ ক্লাস ইকুয়াল টু 2, তারপরে পি, এগুলো হচ্ছে ডিরেক্ট চিলড্রেন। এবার ওই ডিরেক্ট চিলড্রেনের মধ্যেও কাকে খুঁজবে? শুধুমাত্র পি গুলোকে খুঁজবে। আবার তার মধ্যেও কন্ডিশন রয়েছে যে সেই সমস্ত পি কে খোঁজো যাদের মধ্যে ক্লাস ইকুয়াল টু টেস্ট রয়েছে। এবার দেখুন সেরকম পি হয়তো একটাই রয়েছে, তাকে নিল, তাকে ধরে ও আপনার পুরো কালারটাকে হাইলাইট করে দিল বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিল। বুঝতে পেরেছেন? খুবই ইন্টারেস্টিং কিন্তু, আর খুবই ইম্পর্টেন্ট বলতে পারেন, খুব কাজে লাগবে এই সিলেক্টরটা কিন্তু, হ্যাঁ। তাই আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। চলুন এবার আমরা নেক্সট যে সিলেক্টর আছে তাতে চলে যাই। তো এখান থেকে আমরা এগুলোকে সব রিমুভ করে দিলাম, আমি আবার এখান থেকে সবগুলোকে রিমুভ করে দিলাম। আমরা যা করব সব ক্লিন করে পুরো প্রথম থেকে করব, ঠিক আছে? এগুলোকে সব রিমুভ করে দিন, কোনো কিছুর প্রয়োজন নেই। ব্যাস, এবার আমার কাছে জাস্ট এটুকু জায়গা চলে আসলো। এইবার আমাকে এখানটাতে করতে হবে, দেখুন অনেক সময় কি হয়, এখানটাতে লিখুন ডট ওয়ান, ট্যাপ প্রেস করলাম। আমরা তো জাস্ট ভেতরে জিনিসগুলো ধরার জন্য কি কি শিখলাম, যে স্পেস দিয়ে আমরা এই ডট ওয়ানের ভেতরে জিনিসগুলোকে ধরতে পারি, আবার গ্রেটার দেন দিয়ে ডিরেক্ট চিলড্রেনগুলোকে ধরতে পারি, এগুলো শিখলাম, তাই না? এইবার কোনো একটা এলিমেন্ট যদি এরকমভাবে থাকে, যেরকম আমি এখানটাতে লিখলাম H2 আর এখানটাতে লিখলাম হ্যালো হেডিং, ট্যাপ প্রেস করলাম। তারপরে এখানে ধরুন রয়েছে যে এরকম একটা ধরুন পি ট্যাগ রয়েছে, যার মধ্যে রয়েছে ধরুন লরেম, ট্যাপ প্রেস করলাম। তো দেখুন গত পর্বগুলোতে বা ধরুন কিছুক্ষণ আগে যেটা আমরা জানতে পারলাম যে ডট ওয়ানের ভেতরে থাকা জিনিসগুলোকে আমরা ধরছিলাম এতক্ষণ ধরে, তাই না? এই যে ডট ওয়ানের ভিতরে যদি কোনো কিছু থাকে আমরা সেটাকে ধরছিলাম, যেরকম ডট ওয়ানের ভিতরে মনে করুন এখানে একটা পি রয়েছে, লরেম। তো এই ডট ওয়ানের ভেতরে কিভাবে পি কে ধরতে হয় সেটা আমরা শিখেছি, বিভিন্ন উপায়ে শিখেছি, তাই না? এইবার আপনাকে যদি বলা হয় যে এই ডট ওয়ানের ঠিক পরে যে H2টা রয়েছে তুমি তাকে ধরো, ঠিক আছে? মনে রাখবেন, আবার ভালোভাবে বুঝুন, ডট ওয়ান বলে যে ক্লাসটা রয়েছে তার পরে, তার ঠিক পরে যে H2টা রয়েছে শুধুমাত্র তাকে ধরো, তখন আপনি কিভাবে লিখবেন? কিন্তু আপনাকে এখানে কিন্তু কোনো ক্লাস দেওয়া যাবে না, আপনি এখানে কোনো ক্লাস নেম লিখতে পারবেন না। এখানটাতে ক্লাস নেম লিখলে তো জিনিসটা খুবই ইজি হয়ে যায়, যদি আমি এখানে একটা ক্লাস নেম লিখি হেডিং বলে, তো সেটাকে ধরে নিলেই হবে, কিন্তু না, আপনি এখানে কোনো ক্লাস লিখতে পারবেন না, বাট আপনাকে এই জিনিসটাকে ধরতে হবে বা সিলেক্ট করতে হবে। সেটা কিভাবে? তখন দেখুন আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে এই S2টা কার পরে রয়েছে,
ঠিক 1 এর পরে। তাই এই 1 এর পরে থাকা ফার্স্ট এলিমেন্টকে কিন্তু ধরা যায়। মনে রাখবেন ফার্স্ট এলিমেন্ট কিন্তু, হ্যাঁ, এখানটাতে আরও H2 থাকতে পারে এরকম, এখানটাতে মনে করুন আরেকটা আবার H2 থাকলো যেখানটাতে রয়েছে টেস্ট, ঠিক আছে। তো আপনি চাইছেন যে শুধুমাত্র এই H2টাকে ধরতে, আর সেটা কার পরে রয়েছে, দেখুন 1 এর পরে রয়েছে। তাই এই 1 বলে ক্লাসটার পরে, বা এখানে যে কোনো এলিমেন্ট থাকতে পারতো, তো এই বা ধরুন শুধুমাত্র আপনি ডিভটা ধরলেন, যে ডিভের পরে যে প্রথম H2টা রয়েছে, মানে ডিভের পরের প্রথম H2 মানে কিন্তু এরকম নয় যে এই H2টা যদি আজকে এইখানটাতে থাকতো তাহলে এটাই হচ্ছে ডিভের পরের প্রথম H2, না, ডিভের ঠিক পরে বোঝাতে। এখন দেখুন তো ডিভের পরে কে রয়েছে, এই ডিভের পরে কিন্তু পি রয়েছে। তাই আপনি যদি এইভাবে লিখতে চাইতেন যে এই ঠিক ডিভের পরে একটা H2 রয়েছে তাকে ধরো, ওটা কিন্তু হতো না, কারণ দেখুন এই ডিভের ঠিক পরে কে রয়েছে, পি রয়েছে, তাই তখন কিন্তু ও H2টাকে ধরতে পারতো না। এটাও আমরা দেখবো এক্সাম্পলের মাধ্যমে। তাই মনে করুন আপাতত এটা লেখা থাকলো। তো এবার আপনি কি চাইছেন, আপনি চাইছেন যে এই H2টাকে ধরতে, কিভাবে ধরতে, যে এই 1 এর পরে, যে এই 1 এর ঠিক পরে, মানে এই 1 এর সাথে সাথেই কিন্তু দেখুন এই 1 এর ঠিক পরে, এর মাঝখানে কিন্তু কোনো কিছু থাকলে হবে না, এই 1 এর ঠিক পরে যে H2টা রয়েছে তাকে ধরো। তো এই অর্থে বা এইটা বোঝানোর জন্য আপনাকে সিএসএস এ প্লাস সিলেক্টরটাকে ব্যবহার করতে হয়। সেটা কিভাবে, আপনি জাস্ট এখানটাতে বলে দিন যে কার পরে, এই 1 এর পরে, তাই না, তাই আপনি এখানটাতে লিখে দিন যে .1। এইবার এই 1 এর ঠিক পরে বোঝাতে আপনাকে প্লাস সিলেক্টরটাকে ব্যবহার করতে হয়। অর্থাৎ এটা কি বোঝায়, এইটা বোঝায় এই .1 বলে ক্লাসটার ঠিক পরে। এবার ঠিক পরে বোঝাতে প্লাস দিয়ে দিলাম। এবার ঠিক পরে আপনি কাকে চুজ করতে চাইছেন, এই H2কে, তাই না, তাই এবার আপনি এখানে দিয়ে দিন প্লাস H2। এবার দেখুন আপনি এটাকে যখন করবেন যে ব্যাকগ্রাউন্ড কোলন, জাস্ট এখানটাতে দিয়ে দিন ইয়েলো, এই কালারটা দিয়ে দিন, ব্যাস সেমিকোলন দিলাম, সেভ করলাম। আপনারা যখন এইখানে আসবেন রিফ্রেশে প্রেস করুন, দেখুন এখন এই হ্যালো হেডিংটা কিন্তু চুজ হয়ে গেল, তাই না, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখুন এতগুলো হেডিং রয়েছে সেটা কিন্তু চুজ হলো না। এই যে আমি যদি এখন HTML এ যাই, দেখুন এখানেও একটা H2 রয়েছে, এখানেও একটা H2 রয়েছে, ও কিন্তু এই H2টাকে নিল না। ও কেন শুধুমাত্র এইটুকুকে নিল, কারণ আমি এখানে বলে দিয়েছি যে .1 বলে ক্লাসটা যেটা রয়েছে ঠিক তার পরের H2টা। এবার দেখুন এই .1 বলে ক্লাস রয়েছে আর ঠিক তারপরে H2 রয়েছে, কিন্তু তাকেই ধরলো, ঠিক আছে। এবার দেখুন এই H2টা যদি এখন এইখানে না থেকে এই P এর পরে থাকতো, তাহলে কি ও এই H2টাকে চুজ করতে পারতো, না, পারতো না, কারণ দেখুন আপনি এখানটাতে বলে দিয়েছেন যে .1 এর ঠিক পরে, মানে .1টা যেখানে শেষ হয়েছে ঠিক তারপরে একটা H2 রয়েছে, তুমি তাকে ধরো। এবার এখানে দেখুন তো .1টা যেখানটাতে শেষ হয়েছে ঠিক তারপরে কি কোনো H2 রয়েছে, না, নেই, সেখানে কিন্তু P রয়েছে। তাই সবসময় ও এই জায়গাটাকে খোঁজে যে আপনি যাকে দিয়েছেন যে ওর ঠিক পরে কোনো একটা এলিমেন্ট আছে নাকি, আর সেই এলিমেন্টটা আপনি বলে দিয়েছেন কি H2, কিন্তু এখানে কি H2 রয়েছে, না, নেই। তাই দেখুন এখানটাতে কিন্তু ও এই H2টাকে চুজ করতে পারবে না। আমি যদি এখন এটাকে সেভ করি, এখানে যাই রিফ্রেশে প্রেস করি, দেখুন আর কিন্তু কোনো কিছু চুজ হলো না, তাই না। তো আশা করি আপনারা এই প্লাস সিলেক্টরটাকে বুঝতে পারলেন। তো দেখুন এটা সবসময় কিন্তু শুধুমাত্র সেটাকেই নেবে যেটা কিনা ঠিক ওর পরে রয়েছে, হ্যাঁ, যেরকম এক্ষেত্রে আমরা আবার এটাকে আগের পর্যায়ে নিয়ে যাই, যেরকম এই H2টাকে যদি আমি এখন এখান থেকে কন্ট্রোল X করে জাস্ট এখানটাতে নিয়ে যাই, তার মানে হচ্ছে এইটা যে ও শুধুমাত্র সেই সমস্ত H2টাকেই চুজ করবে যারা কিনা ঠিক এই 1 এর পরে রয়েছে। দেখুন এখানে .1 প্লাস H2 মানে H2কে চুজ করো যেটা কিনা .1 এর ঠিক পরে রয়েছে, আর সেই H2টাকে কিন্তু প্রথম H2 হতে হবে, হ্যাঁ, মানে অর্থাৎ এই .1 যেখানটাতে শেষ হলো ঠিক তারপরে শুরু হওয়া H2, ও শুধুমাত্র সেটাকেই কিন্তু ধরবে, হ্যাঁ। আর এগুলো হচ্ছে সিবলিং সিলেক্টর বলতে পারেন এটাকে। তো সিবলিং কাদেরকে বলে বলুন তো, এই যে ধরুন আপনি এখানটাতে এটা লিখেছেন না যে .1 H2, এই দুখানারই কিন্তু প্যারেন্ট সেম হতে হবে। এবার বলুন তো এই যে আপনি বললেন না যে .1 এর পরে থাকা বা .1 এর ঠিক পরে থাকা প্রথম H2টাকে তুমি ধরো, তো এই দুজনার প্যারেন্টকে বলুন তো, এই দুজনা কিন্তু সেম প্যারেন্টে বিলং করে, আর সেই প্যারেন্টটা হচ্ছে বডি, তাই না। তাই এগুলো হচ্ছে সিবলিং, অর্থাৎ কি এই যে ডিভ আর H2 এরা সেম প্যারেন্টে বসবাস করে, অর্থাৎ এদের প্যারেন্টকে বডি, অর্থাৎ বডির মধ্যে দেখুন এটাও হচ্ছে একটা চিলড্রেন, বডি ডিরেক্ট চিলড্রেন, আর এটাও হচ্ছে বডি ডিরেক্ট চিলড্রেন। তাই এই প্যারেন্টের ভিতরে থাকা এই সমস্ত চিলড্রেনগুলোকে বলা হয় সিবলিং। আর তাহলে বলুন তো, আমি যদি বলি তাহলে এই 1 H2 P এরা কি সিবলিং, বা H2 এগুলো কি সিবলিং, হ্যাঁ অবশ্যই সিবলিং। কারণ কেন সিবলিং, কারণ এই যে 1 H2 P তারপরে এই H2টা এরা সেম প্যারেন্টের মধ্যে বসবাস করে। দেখুন এদের প্যারেন্টকে, এদের প্যারেন্টটা কিন্তু কমন, সেটা হচ্ছে বডি। তার মানে কোনো এলিমেন্ট বা যদি কতগুলো এলিমেন্টের প্যারেন্ট যদি সেম থাকে তাহলে সেই সমস্ত এলিমেন্টগুলোকে আপনি সিবলিং বলতে পারেন, ঠিক আছে। তো এটাকেই বলা হয় সিবলিং এর মানে। তো দেখুন আমরা এখানে কোন সিবলিংকে ধরলাম, যে এই ঠিক 1 এর পরে যে H2 রয়েছে তাকে আমরা ধরলাম। এবার দেখুন এই 1 আর H2 দুটোই কিন্তু সিবলিং,
কেন সিবলিং? কারণ তারা সেম প্যারেন্টে বিলং করে, তাই না? তো এই সিবলিং এর ব্যাপারটা আপনাদের দেখবেন যে কোয়েরিতে খুব হেল্প করবে, কারণ ওখানটাতে আপনি এই সিবলিং এর মাধ্যমে আপনি এই সমস্ত এলিমেন্টগুলোকে খুব সহজেই ধরতে পারবেন। তো এটা আরো বেশি মজাদার, যখন আপনারা যে কোয়েরি শিখবেন তখন আপনারা বুঝতে পারবেন এই সিবলিং জিনিসটাকে আরো বিস্তারিতভাবে। তো আপাতত ক্ষেত্রে বুঝে রাখুন সিবলিং মানে এটাকেই বলে। তো দেখুন আমরা আপাতত এটা শিখলাম। তো এবার দেখুন আমি এতক্ষণ ধরে কি করলাম, বা আমরা এতক্ষণ ধরে কি শিখলাম, যে এই S2টাকে আমি ধরবো যেগুলো কিনা 1 এর ঠিক পরে রয়েছে। কিন্তু আমি যদি এমন চাই যে ডট 1 এর পরে থাকা সব H2, অর্থাৎ এই H2 তারপরে আবার এই S2, তখন আমি কি করব? এখানে ধরুন আরও H2 রয়েছে, যেরকম এখানে ধরুন আরও আরেকটা লরেম ইপসাম রয়েছে, লরেম রয়েছে, তো তারপরে আবার এখানে ধরুন একটা H2 রয়েছে, তো এটা ধরুন টেস্ট 2। আচ্ছা আরেকটা কথা, আমার যদি এখানটাতে ডট 2 বলে আরেকটা ক্লাস থাকে, তার ভেতরে যদি কোনো H2 থাকে, তাহলে কি ও সেটাকে চুজ করবে? না, কখনোই করবে না, কারণ আপনি বলেই দিয়েছেন প্লাস মানে কি? প্লাস মানে বোঝায় হচ্ছে ডট 1 এর পরে থাকা ঠিক H2টাকে, যেটা কিনা প্রথম H2, তাই না? আর ওই যে আমি বললাম যে ডট 1 প্লাস H2, সেটা কি তাহলে এই H2টাকে কি চুজ করতে পারতো? ধরুন এখানটাতে আমি লিখলাম কোনো একটা কিছু, ও কি এই H2টাকে চুজ করতে পারতো? না, পারতো না কিন্তু। তাই এগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবেন, এই প্লাস বা আমি যে এখন যেটা শেখাতে চাইছি সেগুলো। তো এবার দেখুন, এবার আপনার রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আপনি চাইছেন যে ডট 1 এর পরে থাকা সব H2 গুলোকে চুজ করতে, অর্থাৎ এই H2টাও চুজ হোক, এটাও চুজ হোক, এটাও চুজ হোক। এটা কিন্তু চুজ হবে না, জাস্ট ডট 1 এর পরের H2 গুলো সিবলিং হতে হবে। হ্যাঁ, সিবলিং মানে কি? এই যে এই S2, এই S2, এই ডট 1 বা এই S2, এগুলো সব সেম প্যারেন্টের মধ্যে থাকতে হবে। এবার এই S2টা কি এই সেম প্যারেন্টের মধ্যে বিলং করে? না, কারণ এই S2-র প্যারেন্টটা হচ্ছে কিন্তু 2। আর আপনি যেটা বলতে চাইছেন যে ডট 1 এর পরে থাকা সব H2 গুলোকে চুজ করো, এই H2, এই S2, এই S2, মানে ডট 1 যে প্যারেন্টের মধ্যে রয়েছে সেই প্যারেন্টের ভিতরে থাকা সব H2 গুলোকে চুজ করতে হবে। আর ওগুলো কিন্তু ডট 1 এর ঠিক পরে থাকতে হবে। এগুলো মনে রাখবেন কিন্তু, জিনিসটা খুব ভালোভাবে বুঝুন। আপনাকে বলা হলো ডট 1 এর পরে থাকা সমস্ত H2 গুলোকে চুজ করো, আর সেই H2 গুলোকে কিন্তু সিবলিং হতে হবে। ঠিক আছে, এবার সিবলিং মানে কি? যে ওই ডট 1 আর সমস্ত H2 গুলোর প্যারেন্ট সেম হতে হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখুন ডট 1, এই H2, এই H2 এগুলোর প্যারেন্ট কে? বডি। ঠিক, তাহলে দেখুন আমি যদি এইটা চাই যে ডট 1 এর পরে থাকা সব H2 গুলোকে চুজ করব, তখন আপনাকে জাস্ট এই প্লাসের বদলে টিল্ড সাইনটা ব্যবহার করতে হবে। সো আমি এখানটাতে জাস্ট ওএসকেটা প্রেস করি, দেখি এখানটাতে টিল্ড সাইন, এই যে দেখুন এইটা হচ্ছে টিল্ড সাইন, দেখেছেন? এই যে ঢেউ খেলানো, এটা দেখতে পাচ্ছেন? এই যে এটা হচ্ছে টিল্ড সাইন। হ্যাঁ, তাই দেখুন আপনি জাস্ট কি করবেন, আপনি এটাকে জাস্ট রিমুভ করে দিন, আর ওই টিল্ড সাইনটাকে প্রেস করুন। টিল্ড সাইন প্রেস করার জন্য আপনাকে কিন্তু শিফট প্রেস করে তারপরে টিল্ড সাইনটাকে প্রেস করতে হবে, এই যে এইভাবে। দেখুন আমি আবার একটুখানি একটা কাজ করি, আমি অন স্ক্রিন কিবোর্ডটাকে একবার জাস্ট অন করে নিই, আমি এখানে জাস্ট টাইপ করে দেখাচ্ছি। হ্যাঁ, তো আমি জাস্ট কার্সারটাকে এখানে নিয়ে চলে আসলাম, জাস্ট দেখুন আমি কি করছি, আমি শিফট প্রেস করে ওই টিল্ড সাইনে ক্লিক করলাম। ঠিক আছে, দেখুন এটা হয়ে গেল, তৈরি হয়ে গেল। বা আমি যদি এখানে দেখাই, শিফট প্রেস করলাম, তারপরে দেখুন এখান থেকে টিল্ড সাইনটাকে প্রেস করলাম, দেখুন এখন এটা এখানে চলে আসলো। তাহলে এটার মানে কি বোঝায়? ডট 1 এর পরে থাকা সব H2 গুলোকে, আগে যখন প্লাস ব্যবহার করছিলাম তখন সেটা কি বোঝাচ্ছিল? ডট 1 এর পরে থাকা ঠিক প্রথম H2টাকে, বা ডট 1 এর ঠিক পরের H2টাকে। H2টাকে কিন্তু ঠিক ডট 1 এর পরেই থাকতে হবে, আর ও ঠিক প্রথম H2টাকেই নেবে। আর আমি যদি চাই যে ডট 1 এর পরের সব H2, তখন আমাকে কি করতে হবে? টিল্ড সাইনটা ব্যবহার করতে হবে। এটা মানে কি বোঝায়? ডট 1 এর পরে থাকা সব H2, অর্থাৎ এই H2টাকেও চুজ করবে, এই H2টাকেও চুজ করবে, এটাকেও চুজ করবে। ক্রাইটেরিয়া কি? এই সবগুলো সিবলিং হতে হবে, অর্থাৎ ডট 1কে নিয়ে, অর্থাৎ ডট 1, H2, H2, H2 এগুলোকে সব সিবলিং মানে কি? সেম প্যারেন্টের অন্তর্গত হতে হবে। তাই দেখুন এখানটাতে ডট 1, এই H2, এই H2, এই H2 এগুলোর প্যারেন্টকে বডি, এটা সেম প্যারেন্টের অন্তর্গত। তাহলে এক্ষেত্রে কি আমি যেটা লিখলাম, এই যে এটাকে বলা হয় হচ্ছে জেনারেল সিবলিং সিলেক্টর। হ্যাঁ, আর আগেটা যেটা দেখলেন সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে ঠিক তার পরে, আর জেনারেল মানে হচ্ছে বাদবাকি সবগুলো, নিচের সবগুলো। তো দেখুন এই অবস্থায় এই H2টা কি চুজ হবে? না, এই H2টা চুজ হবে না, কারণ কি? এইটা কিন্তু সিবলিং এর মধ্যে পড়ে না, সিবলিং এর মধ্যে এই H2 পড়ে, এই H2 পড়ে। কারণ আপনি বলে দিয়েছেন যে ডট 1 এর পরে থাকা সব H2 যারা কিনা সিবলিং, অর্থাৎ ডট 1 এর সিবলিং গুলো কারা? কোন H2 গুলো? এইটা, এইটা, এইটা। এবার এটা কি সিবলিং এর মধ্যে পড়ে? না, এটা হচ্ছে কার সিবলিং বলুন তো? এটা হচ্ছে এই 2 এর সিবলিং বলতে পারেন। তাই এইভাবে জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করবেন। তাই দেখুন এখানে যখন আমরা সেভ করব, এইখানে আসবো, রিফ্রেশে প্রেস করব, দেখুন ও কোনগুলোকে নিল, ও এটাকে নিল, টেস্টকে নিল, টেস্ট 2কে নিল, এইটাকে কিন্তু নেয়নি। দেখেছেন? দেখুন ও এখন কোনটাকে নিয়েছে? ও সবার প্রথমে হ্যালো হেডিংটাকে নিয়েছে, তারপরে টেস্টকে নিয়েছে, তারপরে টেস্ট 2কে নিয়েছে। ও কিন্তু এই H2টাকে কিন্তু নিল না, দেখুন এখানে কিন্তু এটাকে নেয়নি।
দেখেছেন? তাই খুবই ইন্টারেস্টিং কিন্তু এই সমস্ত সিলেক্টরগুলো, দেখেছেন কত সুন্দরভাবে আমরা বুঝতে পারছি আর সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি। কোনো ক্লাস কিন্তু আমাকে লিখতে হয়নি। আজকে যদি আপনাকে কেউ বলে, মনে করুন আমি এখান থেকে সবগুলোকে রিমুভ করে দিলাম, এগুলোকে সবগুলোকে রিমুভ করে দিলাম, মনে করুন এখানটাতে রয়েছে আওয়ার ওয়ার্ড বলে একটা জাস্ট একটা ডিভ রয়েছে, মনে করুন আওয়ার ওয়ার্ড, জাস্ট ট্যাপ প্রেস করলাম, সরি এখানে একটা ডট হবে, ডট আওয়ার ওয়ার্ড, ট্যাপ প্রেস করলাম। এবার এর মধ্যে মনে করুন এখানটাতে কিছু রয়েছে যে H2, মনে করুন এখানটাতে রয়েছে মাই ওয়ার্ক রয়েছে, ট্যাপ প্রেস করলাম। আর এখানটাতে কিছুটা ধরুন ডেসক্রিপশন রয়েছে লরেম বলে, মনে করুন এখানে লরেম বলে একটা ডেসক্রিপশন রয়েছে, ঠিক আছে। সো এইবার বা মনে করুন এখানটাতে আরও অনেক এরকম পি রয়েছে, বা এখানটাতে আরেকটা ডিভ রয়েছে যে ডট, এখানটাতে দিয়ে দিলাম, আমি আপাতত 2ই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, জাস্ট ফাস্ট করার জন্য। তো এখানে একটা 2 রয়েছে, আর 2 এর মধ্যে ধরুন এখানেও আবার আরেকটা S2 রয়েছে, আর এখানটাতে S2টা ক্লোজ করে দিলাম, এখানটাতে দিয়ে দিলাম যে হেডিং 2, ঠিক আছে। আর এবার ঠিক এর নিচে এখানটাতে আবার আরেকটা S2 রয়েছে, যার নাম হলো ধরুন রয়েছে টেস্ট 1, এটা করে দিচ্ছি। আর এরপরে ঠিক আবার আরেকটা S2 রয়েছে, যার নাম হচ্ছে ধরুন টেস্ট 2, সরি, এখানটাতে S2টা শেষ হবে, আর এখানটাতে জাস্ট করে দিন টেস্ট 2, এটাকে জাস্ট সেভ করলাম। আপাতত জাস্ট এখান থেকে এটাকে রিমুভ করে দিই, হ্যাঁ, রিমুভ করে দিলাম, এখানটাতে জাস্ট সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশ প্রেস করলাম, দেখুন এখন জিনিসটা এরকম রয়েছে। এইবার আপনাকে দেখুন এই অ্যাডভান্স সিলেক্টরগুলো কখন কাজে লাগে, আপনাকে বলা হলো যে এই S2টাকে চুজ করো, এই আওয়ার ওয়ার্কের ভেতরে থাকা ঠিক এই S2টাকে চুজ করো। এবার আপনাকে বলা হলো তুমি এখানে কোনো ক্লাস ইউজ করতে পারবে না, এই S2-র মধ্যে কোনো আইডি দিতে পারবে না। এরকম হতেই পারে যে আপনি, বা এরকম হতে পারে কোন অর্থে বলুন তো, আপনার একটা HTML ফাইল রয়েছে, আপনি চাইছেন না ওখানে কোনো এডিট করতে, আপনি জাস্ট CSS এর মাধ্যমে ফার্স্টে জিনিসটাকে ট্রাই করতে চাচ্ছেন। তো সেই অর্থে দেখবেন জিনিসটা খুব ভালোভাবে আপনি এই অ্যাডভান্স সিলেক্টরগুলোকে ব্যবহার করতে পারবেন। এবার মনে করুন আপনাকে এই S2টাকে চুজ করতে বলা হলো, এবার বলুন তো আপনি কি করবেন? আপনি কি এভাবে লিখবেন যে আওয়ার ওয়ার্ক স্পেস H2, এটা কি কার্যকরী হবে বলুন তো? এই যে আপনি যদি জিনিসটাকে এইভাবে লেখেন যে ডট আওয়ার ওয়ার্ড স্পেস H2, তাহলে ও কি এই S2টাকে নেবে না সব S2টাকে নিয়ে নেবে? ও কিন্তু সব S2টাকে নিয়ে নেবে, এটাকেও নেবে, এটাকেও নেবে, এটাকেও নেবে, আবার এটাকেও নেবে, তাই না? কারণ এটাকে বলা হয় ডিসেন্ডেন্ট সিলেক্টর। ডিসেন্ডেন্ট মানে হচ্ছে এর ভিতরে থাকা সব, অর্থাৎ এই S2কেও নেবে, আবার এর S2কেও নেবে, আবার এগুলোকেও নেবে, সবগুলোকে নেবে। এবার আপনি চাইছেন যে ঠিক এইটাকে ধরতে, তখন আপনাকে দেখতে হবে বা ভাবতে হবে যে আপনি যে সমস্ত সিলেক্টরগুলো শিখেছেন বা জানেন সেইটা দিয়ে আপনি কিভাবে এটাকে সিলেক্ট করতে পারেন। এবার দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে S2টা রয়েছে, এটা হচ্ছে ঠিক এই div class equal to 2 যে রয়েছে ঠিক তার পরে রয়েছে। এবার আপনি জানেন যে কোনো একটা এলিমেন্টের ঠিক তার পরের এলিমেন্টকে ধরার জন্য আমরা প্লাস অপারেটরটা ব্যবহার করি, তাই না? তাই তখন আপনি কি করলেন, আপনি জিনিসটাকে এইভাবে দিয়ে দিলেন যে মাই ওয়ার্কের ভেতরে বা আওয়ার ওয়ার্কের ভেতরে যে 2 বলে ক্লাসটা রয়েছে তুমি তাকে ধরো, এই যে ডট 2। এবার এই ডট 2 এর মাঝখানে আপনি স্পেসও দিতে পারেন, বা আপনি আরেকভাবেও দিতে পারেন, কারণ দেখুন এই ডট 2টা কি ডিরেক্ট চিলড্রেন, তাই না? এই যে আওয়ার ওয়ার্কের মধ্যে যদি ডিরেক্ট চিলড্রেন বলি, তাহলে সেগুলো কোনগুলো বলুন তো? এই H2, P2 এগুলো হচ্ছে সব ডিরেক্ট চিলড্রেন। তাই আওয়ার ওয়ার্কের ভেতরে আপনি এরকম স্পেস দিয়েও 2কে ধরতে পারেন, বা এরকম গ্রেটার দ্যান দিয়েও এভাবে ধরতে পারেন যে আওয়ার ওয়ার্কের ভেতরে যে ডিরেক্ট চিলড্রেন রয়েছে যার ক্লাস হচ্ছে 2। এইবার আপনি এখানে বলে দিলেন যে এই 2 এর ঠিক পরের H2, তাই না? তাই এই 2 এর ঠিক পরের H2 বলতে আপনি কি করবেন, এখানে একটা প্লাস দেবেন, তাই না? এবার এই প্লাসের আগে পরে আপনি স্পেস দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দিলাম কি প্লাস, কাকে ধরতে চাইছেন আপনি? এই H2টাকে ধরতে চাইছেন, তাই না? কপি করলাম, এখানটাতে জাস্ট দিয়ে দিন H2। এবার আপনি, আচ্ছা সরি, এখানটাতে জাস্ট রিমুভ করে দিন। এবার জাস্ট এখানটাতে আপনি লিখুন তো যে ব্যাকগ্রাউন্ড কোলন, সরি, ব্যাকগ্রাউন্ড কোলন, এখানটাতে দিয়ে দিন ইয়েলো, এটা দিয়ে দিন, তো সেভ করুন। তো চলুন দেখা যাক কোনটা স্টাইল হচ্ছে। দেখুন পুরো টেস্ট 1টাই কিন্তু ও ধরলো, দেখেছেন? তাহলে দেখুন এতগুলো H2-র মধ্যে আমি স্পেসিফিক্যালি এইটাকে ধরতে পারলাম কার মাধ্যমে? ওই যে আপনার অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টরের মাধ্যমে, তাই না? দেখুন এখানটাতে জাস্ট বলে দিলাম যে 2 এর ঠিক পরের H2টাকে ধরো। এবার আপনার যদি ক্রাইটেরিয়া এরকম থাকতো যে শুধুমাত্র এই দুখানা H2কে ধরো, কিন্তু তুমি এখানে কোনো ক্লাস লিখতে পারবে না, তখন আপনি কিভাবে বলতেন যে এই 2 এর ঠিক পরের H2 গুলোকে ধরো, জেনারেল সিবলিং সিলেক্টর, তাই না? ইউজ করতে হবে। তাহলে এই 2 এর ঠিক পরের গুলো, তখন আপনি কি বলবেন যে এই 2, এখানটাতে জাস্ট কি করবেন, প্লাসের বদলে টিল সাইনটা দিয়ে দেবেন।
জাস্ট টিল সাইনটা আমরা দিয়ে দিলাম, এখানে গেলাম জাস্ট রিফ্রেশে প্রেস করলাম। দেখুন এখন ও টেস্ট 1 আর টেস্ট 2কেই কিন্তু নিল, তাই না? আর দেখুন এই যে আপনি ব্যবহার করছেন এই যে H2, এই টিল সাইন বা প্লাস সাইনে দিয়ে যে H2টাকে লিখলেন, তার মানে কি আপনি শুধুমাত্র এই দুখানা নোট করবেন যে যখন আমরা এটা করেছি জাস্ট এই দুখানা নোট করুন, এই দুখানাকে কিন্তু আপনার সিবলিং হতে হবে। সিবলিং অর্থে কি এই ডট 2টাকে আর এই H2টাকে যেন এই দুখানার প্যারেন্ট যেন সেম থাকে, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাই দেখুন তো এইখানটাতে এই যে ডট 2কে নিয়েই তো আপনি এটাকে ধরলেন, এই দুখানা অর্থাৎ এই যে 2টা আর এই যে H2 গুলো এরা কি সেম প্যারেন্টে বিলং করে? হ্যাঁ, সেম প্যারেন্টে বিলং করে। বলুন তো এদের প্যারেন্টটাকে? এদের প্যারেন্টটা হচ্ছে আওয়ার ওয়ার্ক, দেখেছেন? তাই এরা হচ্ছে সিবলিং। এবার আপনাকে যদি বলা হয় যে এই যে H2 সিবলিং গুলো কে কে? H2 সিবলিং গুলো হচ্ছে এই যে P, তারপরে 2, তারপরে এই H2, তারপরে এই H2, এরা হচ্ছে ওর সিবলিং। কারণ কি এই H2 সমেত বাকি এরা সবাই এদের প্যারেন্টকে, এদের প্যারেন্ট কিন্তু একটাই, সেম এদের প্যারেন্টটা, এটা হচ্ছে আওয়ার ওয়ার্ক, তাই না? বেশ, তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখুন কিভাবে আমরা শিখলাম। একটা হচ্ছে ফার্স্টে আমরা চাইল্ড সিলেক্টর শিখলাম, তারপরে আমরা অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর শিখলাম যেটা হচ্ছে প্লাস, আর চাইল্ড সিলেক্টর মানে হচ্ছে আপনার গ্রেটার দেন। আর তারপরে দেখুন আমরা জেনারেল সিবলিং সিলেক্টর শিখলাম, সেটা হচ্ছে এই টিল্ড সাইন। আর যেটা আমরা স্পেস দিয়ে ব্যবহার করতাম সেটাকে বলা হয় ডিসেন্ডেন্ট সিলেক্টর। হ্যাঁ, আর এই সবগুলো সিলেক্টরটাকে একত্রে আপনি বলতে পারেন কম্বিনেটরস এর মধ্যে পড়ে এরা, মানে কম্বিনেটর সিলেক্টর। তো আমি বলেছিলাম যে পরে আমি এই সমস্ত ক্যাটাগরিগুলোকে বলে দেবো, আগে জাস্ট কোন কোন সিলেক্টর কি কি কাজ করে, কিভাবে কাজ করে সেটা আপনারা জানুন। পরবর্তীকালে কোন সিলেক্টর কোন ক্যাটাগরির অন্তর্গত এটা আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন, বা নিজেরা জাস্ট গুগল করলে বা W3 স্কুলে গেলে আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন, তাতে কোনো সমস্যা হবে না। বাট মেইন জিনিস হচ্ছে বোঝা। আর এই যে সিলেক্টরগুলোকে আপনি এখানটায় বুঝছেন না, অ্যাডভান্স সিলেক্টরগুলোকে, এই সিলেক্টরগুলো আপনাকে যে কোয়েরিতে প্রচন্ড পরিমাণে হেল্প করতে চলেছে। কারণ যে কোয়েরিতেও ওখানটাতে কিছুই না, জাস্ট কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করতে হয়, তার উপর একটা এফেক্ট দিতে হয় বা কোনো একটা কাজ করতে হয়। এবার মেইন হচ্ছে আমাদের জিনিসগুলোকে কিভাবে ধরতে হয় সেটা শেখা। এরকম নয় যে সব সময় আমাকে জাস্ট কোনো একটা জিনিসকে ধরতে গেলে জাস্ট আইডি দিতে হবে, ক্লাস দিতে হবে, এরকমটা কিন্তু নয়। এরকম সময় আসতেই পারে যেখানটাতে আপনার এখানে ক্লাস না লিখে জাস্ট কিছু অ্যাডভান্স সিলেক্টরের মাধ্যমেই আপনি কাজটাকে মিটিয়ে নিতে পারছেন। তাহলে কেন আপনি এখানটাতে আবার এক্সট্রা করে ক্লাস নেম দিতে যাবেন? বা এমনও সময় আসতে পারে যেখানটাতে আপনি এই ক্লাস নেম এখানটাতে দিতেই পারবেন না, অর্থাৎ এখানে এডিট করার কোনো পারমিশন নেই, বাট সিএসএস এ আপনি এডিট করতে পারবেন। তাহলে ভাবুন তো সেক্ষেত্রে এই অ্যাডভান্স সিলেক্টরগুলো আপনাকে কতটা পরিমাণ হেল্প করবে। তাই খুব ভালোভাবে বুঝুন। তো দেখুন এই যে আপনারা সিলেক্টরগুলো শিখলেন, তো এগুলোকে বলা হয় সিএসএস কম্বিনেটর। তো এগুলো আপনারা জাস্ট পরবর্তীকালে নিজেরাও গুগল করে নেবেন, কারণ পরবর্তীকালে যখন আপনারা দেখবেন এই সমস্ত সিলেক্টরগুলো সম্বন্ধে জানবেন। আমার মেন উদ্দেশ্য এখন এটাই যে সিলেক্টরগুলো সম্বন্ধে ভালো করে জানানো, আর বাদবাকি এগুলোকে কি বলে, এগুলো কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এগুলো আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনারা পরবর্তীকালে যখন এগুলো নিয়ে আরো রিসার্চ করবেন তখন জানতে পেরে যাবেন। দেখুন এইগুলো যেগুলো আপনারা শিখলেন, যেরকম স্পেস, তারপরে প্লাস, তারপরে এই টিল্ড, এগুলোকে বলা হয় সিএসএস কম্বিনেটরস, ঠিক আছে? আর এই কম্বিনেটরস এর মধ্যে স্পেসিফিক্যালি আমরা যেটা স্পেস শিখলাম সেটাকে বলা হয় ডিসেন্ডেন্ট সিলেক্টর, যেটা আমরা গ্রেটার দেন শিখলাম সেটাকে বলা হয় চাইল্ড সিলেক্টর, যেটা আমরা প্লাস শিখলাম সেটাকে বলা হয় অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর, আর যেটা আমরা টিল্ড শিখলাম সেটাকে বলা হয় জেনারেল সিবলিং সিলেক্টর। তো এই যে দেখুন আগে আমাদের এই নামগুলো নিয়ে কোনো কিছু যায় আসে না, বাট এগুলো কি কাজ করে সেটা আমাদের অবশ্যই জানা উচিত। কারণ এইগুলো জানার পরে যদি আমরা নামগুলো জানি তাহলে সেটা বেটার। কেউ যদি আপনাকে বলে যে আচ্ছা ডিসেন্ডেন্ট সিলেক্টর কোনটা বলো তো, বেশ, তখন আপনি বলে দিলেন যে সেটা স্পেস। আর সিবলিং জিনিসটা কি হয়, অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর দিয়ে কিভাবে কাজ করতে হয়, বা জেনারেল সিবলিং সিলেক্টর দিয়ে কিভাবে কাজ করতে হয়, আশা করি সেই সমস্ত জিনিসগুলো আপনারা আজকে শিখতে পারলেন, বুঝতে পারলেন। তাই খুব ভালোভাবে জিনিসটাকে প্র্যাকটিস করে যান। ভিডিওটাকে 2 থেকে 3 বার দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন, বিভিন্ন জায়গাতে প্র্যাকটিস করবেন, আর বিভিন্ন উপায়ে প্র্যাকটিস করবেন, কারণ এগুলোই কিন্তু আপনাদের পরবর্তীকালে অনেক হেল্প করতে চলেছে, ঠিক আছে? আর আমি জানি এত ভালো করে বিস্তারিত বোঝানোর পরেও এই ভিডিওতে কোনো ভিউ আসবে না, আর সাবস্ক্রাইবার তো জাস্ট দূরের কথা। তবুও যদি সম্ভব হয় ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনারই মতো অনেক স্টুডেন্ট যাতে এখান থেকে জাস্ট ফ্রিতে জিনিসটা শিখতে পারেন। জাস্ট এতে হয়তো ওয়েব গ্রাউন্ডের কিছুটা ভালো হবে। মানে আমার উদ্দেশ্য সেটা একটাই, যে আপনাদেরই মতো বাকি সবার কাছে পৌঁছে দেওয়া। এটাই আমার জাস্ট একটা একমাত্র ইচ্ছা বলতে পারেন। বাট সেটা হয়তো আমি এইখানে দাঁড়িয়ে পারবো না, বাট আমি জানি আপনারা পারবেন। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে বাকিরাও এখান থেকে শেখার সুযোগ পায়, বা বাকিদের কাছেও যাতে এই ওয়েব গ্রাউন্ডটা পৌঁছে যায়। কেমন? তাই আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের খুবই ভালো লেগেছে। পরবর্তী ক্লাসেও আপনারা সিএসএস এর অ্যাডভান্স সিলেক্টর নিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।